This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। হয়তো এই নামটাই শুভজিৎ এখন অনেকে ভুলে গিয়েছে। আমি সারদার কথা বলছি, শুভজিৎ চিটফান্ডের কথা বলছি। আর সেই সারদা চিটফান্ডের দুর্নীতি মামলায় দোষ প্রমাণে ব্যর্থ হলো রাজ্য সরকার। হেস্টিংস থানায় রুজু 3টে মামলাতে বেকসুর খালাস পেয়ে গেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, বিস্তারিতভাবে জানতে চাইবো এই মামলাগুলো সম্পর্কে তোমার কাছ থেকে, আর কিভাবেই বা বেকসুর খালাস পেলেন। দেখো, 3 আমানতকারী দায়ের করা যে প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের মামলা, সেই মামলাতে রাজ্য সরকার অর্থাৎ কলকাতা পুলিশের হেস্টিংস থানা শোতাপ্রণীত মামলা রুজু করে এবং তারপর সেই মামলাতেই এই প্রথম রায়দান হলো। অর্থাৎ সারদা গোষ্ঠীর বিরুদ্ধে যতগুলি মামলা রয়েছে, প্রায় 250-র বেশি মামলা রয়েছে, এই প্রথম 3টি মামলায় রায়দান হলো এবং বিচারক 11 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যাংশাল আদালতে তিনি দুজনকেই অর্থাৎ সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়, সারদা কর্তা এবং দেবযানী মুখোপাধ্যায় দুজনকে বেকসুর খালাস করেছেন। এবং যে গ্রাউন্ডে বেকসুর খালাস করা হয়েছে সেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য সরকার এই দুজনের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের দোষ প্রমাণ করতে পারেনি। এই মামলায়, এই 3টি মামলাতেই প্রায় 50 জন মতো সাক্ষী ছিল, তাদের মধ্যে মাত্র 15 জন সাক্ষ্য দিয়েছেন এবং তাদের যা সাক্ষী সেই বয়ান অনুযায়ী প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের যে অভিযোগ, সেই অভিযোগ থেকে নেই, সে কারণেই দুজনকে বেকসুর খালাস করা হয়। এবং এখনো পর্যন্ত 214টি মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় জামিন পেলেন। তাদের বিরুদ্ধে 250-র উপরে মামলা রয়েছে শুধুমাত্র রাজ্য পুলিশে। এছাড়াও ভিন রাজ্য যেমন অসম থেকে শুরু করে অসম রয়েছে, উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ডেও মামলা রয়েছে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে। তার পাশাপাশি সিবিআই, ইডি মামলাতেও মামলা রয়েছে এবং বেকসুর খালাস পেলেও দুজনের কেউই এখন জামিনে মুক্ত হতে পারছেন না। তার কারণ তাদের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে, আরো একাধিক এজেন্সির মামলা রয়েছে, সেই মামলাগুলির জন্য তাদেরকে জেলে থাকতে হবে। ফলে তারা আপাতত বেকসুর খালাস পেলেও তাদের জেল মুক্তি হচ্ছে না। যদিও তাদের আইনজীবী এবং পরিবারের সদস্যদের বক্তব্য যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল, সেই কারণেই তারা আজকে তারা বেকসুর খালাস হলেন। ধন্যবাদ সুজয়। জানিয়েছেন, সোচ্চার হয়েছেন, তাদের প্রত্যেককে পুলিশ আটক করে বাসে তুলে, প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেছে, তাদের প্রত্যেককে তোলা হয়ে গেছে। দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেককে কিন্তু এখনো যে তোলা হয়েছে এমনটা বলা যাবে না, তার কারণ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছ বড় একটি বাস, সেই বাসে করে কিন্তু যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের আটক করে নিয়ে যাওয়া হলো। প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের দাবিতে তারা অনড় রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ইন্টারভিউ নোটিশের জন্য এসেছিলাম, কিন্তু আমাদের সেটা না দিয়ে আমাদের জোর করে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি দুর্গাপূজায় ভাতা দিতে পারছে, কোনো চিন্তা ভাবনা নেই। আমরা বেকার 8টা বছর ধরে আমরা বঞ্চিত, আমরা শুধুমাত্র ইন্টারভিউ নোটিশের দাবি জন্য এসেছিলাম। হ্যাঁ, 8 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, 11 ডিসেম্বর, এবং তারপর রেজাল্ট দিয়েছিল 2023 সালের 10ই ফেব্রুয়ারি। দীর্ঘ 3 বছর হয়ে গেল, 3 বছর শেষ হয়ে 4 বছর পড়তেছে, তবু আমাদের ইন্টারভিউ নোটিশ। পুলিশ আজকে এভাবে আপনাদের আটক করা হলো, আপনারা তো ন্যায্য দাবিতে? অবশ্যই আমাদের ন্যায্য দাবিতে, এবং 2022 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেটা সব থেকে স্বচ্ছ, তার উপরে কোনো ধরনের কোনো অ্যালিগেশন বা কোনো অভিযোগ নেই, অথচ 3-3টে বছর সরকার আমাদের ব্যাপারে উদাসীন। কেন উদাসীন? যারা সাজা খাটা দিয়ে চাকরি করছে তারা বলতবিতে দুর্নীতি করে চাকরি করছে। আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি, কেন আমাদের চাকরি দেবে না? আমরা দেখছি সেই ছবি। সোমা, তুমি সঙ্গে থাকো। সোমা, আমরা দেখলাম সেই ছবি, তাদের বক্তব্যও শুনলাম। আমার অপর প্রতিনিধি, আমার অপর সহকর্মী প্রদীপ্ত রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্তর কাছে যাবো। প্রদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানে যারা এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন তারা কি বলছেন? দীর্ঘ 3 বছর ধরে তারা অপেক্ষা করেছেন, তারা তাদের চাকরি পাননি, তারা সেই চাকরির দাবিতে আজকে এই অভিযান, তারপর ধরপাকড়। এই মুহূর্তে তাদের মুখ থেকে শুনবো তারা কি বলছেন, পরবর্তী পদক্ষেপ কি।
দেখো এই মুহূর্তে কিন্তু এলাকা অনেকটা ফাঁকা করে দিতে পেরেছে পুলিশ, তার কারণ যে সমস্ত আন্দোলনকারীরা এসেছিলেন তাদের বড় একটা অংশকে আটক করা হয়েছে পুলিশের তরফে। তার পাশাপাশি যারা মেট্রো স্টেশনেও অপেক্ষা করছিলেন তাদেরকেও ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে করুণাময়ী মোড় কিন্তু কার্যত পুলিশের দখলে, পুলিশের একাধিক কর্তা ব্যক্তির। এবং দেখো আমার সহকর্মী সুদীপ গুছাই দেখাচ্ছে মেট্রো স্টেশনের যে গেট রয়েছে সেই গেটেও কিন্তু তারা পৌঁছাচ্ছেন, পুলিশ কর্মীরা পৌঁছাচ্ছেন এবং সেখানে গিয়ে আর তারা কথা বলছেন, যা জিজ্ঞাসাবাদ করছেন, প্রয়োজন মতো সেখান থেকেও আটক করা হচ্ছে এবং অন্যান্যদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ করুণাময়ীর যে মোড় কিছুক্ষণ আগেও অবরুদ্ধ ছিল সেই মোড় আপাতত গাড়ি চালানোর চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। তবে কোথাও কোথাও এখনও ছোটখাটো জমায়েত কিন্তু রয়েছে এবং সেইগুলোকে সরানোর কাজই পুলিশের তরফ থেকে করা হচ্ছে। যে কয়েকটি রাস্তা রয়েছে করুণাময়ী মোড় থেকে যে বিভিন্ন ফ্ল্যাঙ্কগুলো চলে গিয়েছে সবগুলোই কিন্তু পুলিশের দখলে রয়েছে একদিকে পুলিশের, এবং তার পাশাপাশি বাসও কিন্তু নিয়ে আসা রয়েছে। তার কারণ একাধিক বাস সকাল থেকে এই যে আন্দোলনকারী যারা টেট উত্তীর্ণ ছিল, যারা হকের দাবিতে আজকে আন্দোলন করতে এসেছিল, সেই সমস্ত বাসে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের যে বক্তব্য যে কার্যত পাশবিক অত্যাচার চালানো হয়েছে, তারা শুধুমাত্র নিজেদের চাকরির দাবিতে এসেছিল এবং তারপরেও তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, কেউ কেউ সেই বিষয়টিকে কিন্তু জঙ্গি সন্ত্রাসবাদী এই ধরনের মন্তব্য আন্দোলনকারীরা করেছেন। এবং এই মুহূর্তে পরিস্থিতি অর্থাৎ তারা তাদের হকের দাবিতে আজকে আসেন, আন্দোলন করেন, তাদের দাবির কথা জানান, কিন্তু সেই সময় তাদেরকে নানাবিধ বিশেষণ অভিহিত করা হয়, তারা অপমানিত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে করুণাময়ীর ছবিটা আপনাদের দেখাচ্ছেন, আমার সহকর্মীরা সেখানে রয়েছে, কিছু আরো ছবি আপনাদের দেখাবো। যারা মূলত আন্দোলনকারী, যারা মূলত আন্দোলন করতে দীর্ঘক্ষণ ধরে তারা প্রথমে জানাচ্ছিল যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু দেখতে পাচ্ছ যে কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তোলা হচ্ছে গাড়িতে একের পর এক আন্দোলনকারী যারা এসেছিল তাদেরকে এখান থেকে তুলে ধরা হচ্ছে। তারা মূলত চাকরির প্রার্থী যারা রয়েছে এবং যারা চাকরি হারা, তার প্রত্যেক কিন্তু একটা দাবি নিয়ে এসেছিল, তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করবে। আমি আরেকটা ছবি গৌরবকে বলবো দেখানোর জন্য যে গাড়ির মধ্যে ইতিমধ্যে এখানে গাড়ি রাখা হয়েছে এবং সেই গাড়িতে কিন্তু প্রত্যেককে তোলা হচ্ছে। অত্যাচার আমরা শান্তিপূর্ণভাবে মাতৃ মিছিল শুরু করেছিলাম, আজকের এই শান্তিপূর্ণ মিছিলে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এসেছিলাম। আমাদের দাবি হচ্ছে আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি ডিসেম্বর মাসে, কিন্তু এখন 2025 সাল চলতো, আমরা ইন্টারভিউ দিতে পারলাম না। আমাদের দুঃখের কথা আর কি বলবো। দিদি আপনি একটু আমাদের সহায় হন, আমাদের একটু ইন্টারভিউর ব্যবস্থা করে দিন। সরকার যেভাবে 50 শূন্যপদ আমাকে জোর করে নিচ থেকে তুলেছে। আর কতদিন চোখের জল পড়বে? আমাদের বাবা মাকে খেতে না দিতে দেবে, আমার বাবা মা মরে গেছে, ওদেরও পারিবারিক অবস্থা খারাপ। কিচ্ছু করিনি, আমরা তো জানাতে এসেছিলাম আমাদের নিয়োগ চাই। এত বছর ধরে আমরা বঞ্চিত, 22 সালে টেট পাস করেছি আমরা, এত বছর ধরে আমরা বঞ্চিত আছি, আমরা তো জানাতে এসেছিলাম, আমাদের শুধু তুলে নিচ্ছে। তুমি এই ছবিটা দেখো, এই ছবিটাই পুরো কথা বলে দিচ্ছে কিভাবে চলছে এখানে, পুরো গোটা অংশ ধরে ধরপাকড় চলছে। এবং তার মাঝে এই ছবিটা গৌরবকে দেখাতে বলবো কিভাবে টানা হাসি চ্যাংতলা করে তুলে নিয়ে যাচ্ছে, সেই ছবি কেউ দেখতে পাচ্ছ। মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকান, আমরা কতদিন রাজপথে থাকবো? দয়া করে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের আবেদন। আমরা কোনো ক্রিমিনাল নয় যে পুলিশ আমাদেরকে এইভাবে ধরে নিয়ে যাবে, পুলিশ কোন আইনে আমাদেরকে ধরছে? সেটাই তো এই সরকারের লজ্জা হওয়া উচিত। যারা বাংলা শিক্ষিত যুব সমাজ আজকে তাদেরকে বাঁচতে বলা হচ্ছে, কিন্তু আজকে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। এই সমাজ আমাদের বেকারদের জন্য হানিকারক। এই সমাজকে একদিন 14 দলের আমরা উঠে নামাবো, ফেলবো। দাবি করছেন তাদেরকে রীতিমতো টানা হেঁচড়া করে চ্যাংদোলগায় নিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে আন্দোলনকারীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা নিজেদের দাবি জানাবেনি এবং বছরের বছর প্রায় 3 বছর ধরে তারা বসে রয়েছেন এই দাবি নিয়ে। এই দাবি তারা চাকরি কবে পাবে, এই দাবি নিয়ে তারা আজকে আন্দোলন করতে গিয়েছিল। অন্যদিকে এসএফআই এর বিকাশ ভবন অভিযানের আগেই ধরপাকড় হয়ে যায় শুরু, আর 2 এসএফআই গণসমর্থককে আজকে পুলিশ আটক করে। তাদের এই অভিযানের আগেই তাদেরকে আটক করা হয়। কলেজে অবিলম্বে ভর্তির দাবিতে বিকাশ ভবন অভিযান এসএফআই এর, সেই অভিযান শুরুর আগেই পুলিশের তৎপরতা, ধরপাকড়। এসএফআই সমর্থককে পুলিশ দুজন এসএফআই সমর্থককে পুলিশ আটক করে। আজকে এসএফআই এর যে বিকাশ ভবন অভিযান ছিল সেই অভিযান শুরু হওয়ার আগেই পুলিশের
অতি সক্রিয়তার ছবি দেখতে পাওয়া যায়। দুজন এসএফআই সমর্থককে পুলিশ আটক করে। কলেজে অবিলম্বে ভর্তির দাবি তাদের দীর্ঘদিনের সেই দাবিতে আজ বিকাশ ভবন অভিযান ছিল। সেই অভিযান শুরুর আগেই আজ পুলিশ দুজন এসএফআই সমর্থককে আটক করে। ক্লাস কবে শুরু হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল মাস 3 তার বেশি, এখনো ভর্তি শেষ করা গেল না। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা হয়ে গেছে 3 মাস, তার এখনো রেজাল্ট বেরোলো না। ছাত্রছাত্রীরা কি করবে? বাংলার জন্য আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী, অথচ বাংলার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছেন, বাংলার ছেলেমেয়েদের বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য করছেন। শিক্ষামন্ত্রীকেই আমরা চিঠি দিয়েছি কথা বলতে চাই বলে, এখন উনি দেখা করবেন কি করবেন না, ওনার হয়ে কেউ করবেন কি করবেন না সেটা ওনারা ঠিক। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো আপনাদেরকে আরও একবার জানাবো, রাজ্যে এমবিবিএস এ ভর্তি প্রক্রিয়া কিন্তু স্থগিত। ডেন্টালে ভর্তি এবং কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত। গতকাল নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওবিসি সংক্রান্ত মামলায় আইনি জটিলতার কারণে এই ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত, অর্থাৎ ইনডেফিনিট টাইম, অনির্দিষ্টকালের জন্য তা বলবৎ থাকবে। ফলে অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ পড়ুয়াদের ভবিষ্যৎ। স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তে পড়ুয়া অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। ওবিসি জটে আটকে জয়েন্টের রেজাল্ট, এবার একই ছবি ডাক্তারির ভর্তিতেও। নিয়োগ দুর্নীতিতে প্রশ্নের মুখে আগেই পড়েছে প্রাথমিক শিক্ষা, এবার নানা ক্ষেত্রে উচ্চশিক্ষার হালও প্রায় একই। অন্যান্য রাজ্যে ক্লাস শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে ক্লাস শুরু হয়ে যায়, এবার অ্যাডমিশন হয়নি এবং মনে রাখবেন পরীক্ষা কিন্তু একই সময়ে হবে। তার কারণ ক্যাম্পাসিংয়ের ব্যাপার থাকে, ক্যাম্পাসিংয়ের জন্য কোনো কোম্পানি অপেক্ষা করবে না যে পশ্চিমবঙ্গের ওবিসি এর সমস্যা হয়েছিল মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে শিক্ষা জেহাদ চালাচ্ছে এবং শিক্ষা জেহাদ করে পশ্চিমবঙ্গের যুব সমাজের জীবনকে দুর্বিষহ করছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের যুব সমাজকে বাধ্য করা হচ্ছে তারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ভর্তি হওয়ার জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীরা দেরি করে তাদের সেশন শুরু করবেন, এক তো তাদের সেশন দেরিতে শেষ হওয়ার জন্যে পরবর্তীকালে তাদের ইন্টার্নশিপ, হাউসস্টাফশিপ এবং তাদের যে পিজির যে পরীক্ষাগুলি এবং চাকরির পরীক্ষাগুলিতে অংশগ্রহণের ক্ষেত্রেও অনেক রকমের অসুবিধে তৈরি হতে পারে। হাউসস্টাফশিপ এই যে পর্যায়ের যে জুনিয়র ডাক্তার, এর একটা শূন্যতার তৈরি হবে। তাতে হচ্ছে যে সাধারণ মানুষের হেনস্থা, অসুবিধে হবে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতেও অনেক রকমের অরাজকতা এবং অচলাবস্থা তৈরি হতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে গিয়েছে, তারপরেও সরকারি যে কলেজ, সেই কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করতে পারেনি। জয়েন্টের ফলও এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। সোমবার রাজভবনে গিয়ে এই নিয়ে নালিশ ঠুকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গী হয়েছিলেন বিজেপির পরিষদীয় দলের 15 জন সতীর্থ। বিজেপি বিধায়কদের সঙ্গে কলেজে ভর্তি সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাদের আশ্বাস দিয়েছেন যে বিষয়টি নিয়ে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি, সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করলো উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক, অভিভাবিকা তৃণমূল কংগ্রেস কেন চাইবে যে ছেলেমেয়েরা হ্যারাস্ট হচ্ছে, অভিভাবকরা চিন্তায় আছেন? তো শুভেন্দুবাবুর তো উচিত তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন, তো তাদেরকে গিয়ে বলা জটটা না পাকাতে। তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন? 15ই আগস্ট বিকেলে উনি আসতে পারেননি, চা জল খাবার খেতে গেছিলেন। পাশাপাশি রাজ্যে এমবিবিএস এ ভর্তি প্রক্রিয়াও স্থগিত। অনিশ্চিত রাজ্যের 11,000-এর বেশি এমবিবিএস পড়ুয়ার ভবিষ্যৎ। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিয়েছে এআইডিএসও। এতে এক্সাম হয়ে গেছে,
জুলাইতে রেজাল্টও বেরিয়ে গেছে, কিন্তু তারপর থেকে যখন WBMCC আমাদের রেজিস্ট্রেশন শুরু করলো সেখানে 3বার ওটা পোস্টপন করলো, রিশিডিউল করলো। এখন যখন কলেজের রেজাল্টটা মানে কার কোন কলেজে অ্যালট হবে সেই রেজাল্টটা আসার সময় এখনও এটা রিশিডিউল হয়ে যাচ্ছে। এমনকি এখন মানে কবে যে রেজাল্টটা পাবলিশ হবে তারও কোনো ডেট দেয়নি। তো একটা আলাদাই টেনশনের মধ্যে দিয়ে আমরা রয়েছি, আর এই আনসার্টেনিটির মধ্যে দিয়ে আমরা মানে কিছুই ডিসাইড করতে পারছি না কি করব কি না করব। একটা ভয়াবহ সমস্যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যাচ্ছে। একদিকে যেমন জেনারেল কলেজগুলোতে ভর্তি নেই, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি নেই, ঠিক একই রকমভাবে আজকে ডাক্তারি কারিকুলামেও ভর্তি বন্ধ হয়ে গেল। এর ফল কিন্তু ভবিষ্যতে ইন্টার্নশিপ সহ সমস্ত কারিকুলামের ওপর পড়তে চলেছে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর পড়তে চলেছে। তাহলে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে, এর দায় কিন্তু স্বাস্থ্য ভবনকে নিতে হবে। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ফের টলিউডে কাস্টিং কাউচ, অর্থাৎ ইজ্জত নিয়ে সিনেমায় অভিনয় বা রোল পাইয়ে দেওয়ার অভিযোগ। খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ উঠল সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে কথা বলে। সুশোভন, কি অভিযোগ? গতকাল রাতে কসবা থানায় একজন মডেল তিনি অভিযোগ করেন যে তাকে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে এবং সেটা দীর্ঘদিন ধরে ঘটনা ঘটে আসছে এবং এই ঘটনার নেপথ্যে তিনি দুজনকে অভিযুক্ত করেন এবং এই দুজনের নামে তিনি অভিযোগ দায়ের করেন। তারপর কসবা থানা থেকে এফআইআর ইতিমধ্যেই নিয়েছে এবং সেই জায়গা থেকে তদন্ত শুরু করেছে। থানা সূত্রে খবর যে অভিযোগ যা এসছে সেই অভিযোগের উপর নির্ভর করে মূলত যাদের নামে অভিযোগ তাদের সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে এবং কেন এই ঘটনা ঘটেছে, এতদিন কেন অভিযোগ জানায়নি, একাধিক বিষয় নিয়ে জানার চেষ্টা করছে কসবা থানার তদন্ত যাচ্ছে। ধন্যবাদ সুশোভন। অন্যদিকে সিঙ্গুরের নার্সিং পড়ুয়ার পোস্টমর্টেম রিপোর্ট জানা গেল, আত্মঘাতী হয়েছেন সিঙ্গুরের নার্সিং পড়ুয়া, এমনটাই পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ মাঝির সঙ্গে। সনদ, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে। 2 আগস্ট কল্যাণী এমসে ময়নাতদন্ত হয়েছিল সিঙ্গুরের নার্সিংহোমে কোচিং পড়লো যে নার্সিং স্টাফ, তার ময়নাতদন্ত হয়েছিল অনেক কাল বাগানোর পরে। কারণ গত 13 তারিখে 4 আগস্ট তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সিঙ্গুরের একটি নার্সিংহোমে। এরপর কিন্তু পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ করা হয় এবং অভিযোগ করা হয়। নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এরপর দফায় দেখা যায় যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত নিয়ে ব্যাপক কাল বাগানোর ফলে প্রথমে শ্রীরামপুর হল, তারপর সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ এবং অবশেষে দেখা যায় গত 16 আগস্ট কল্যাণী ইভেন্টে ময়নাতদন্ত সম্পূর্ণ হয়। খুবই কিছু যেটা জানা গেছে সেই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল ওই নার্সিং স্টাফ এবং বীরভূমে আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের জালে একজন তৃণমূল কংগ্রেস কর্মী সহ মোট 2 জন বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের ছক ছিল এই ধৃতদের, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সিউড়িতে ধৃতদের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি, ঝাড়খণ্ড থেকে কেনা হয়েছিল এই আগ্নেয়াস্ত্র, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে আমি জানবো আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, ইতিমধ্যেই সিউড়ি থানা পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সিউড়ির যে নাঙ্গুলিয়া গ্রাম রয়েছে এই নাঙ্গুলিয়া গ্রাম সংলগ্ন একটি রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যদিও পুলিশ অফিসিয়াল ভাবে এখনো বিষয়টি বলেনি, তবে পুলিশ সূত্রে খবর যে বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে খুনের ছক আর সেই ছককে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু ঝাড়খণ্ড থেকে 10,000 টাকা দিয়ে এই আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল এবং তারপরে সেই খবর পুলিশের কাছে আসতেই পুলিশ কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এই দুজনকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কি কারণে তাদের সাথে বিবাদ, কি কারণে তাকে খুন করার চেষ্টা হচ্ছিল বা কোথা থেকে আগ্নেয়াস্ত্র কিনে আনা হয়েছিল, এর আগে এই ধরনের কাজ হয়েছিল কিনা, সমস্ত কিছু বিষয় সিউড়ি থানা পুলিশ খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ। অন্যদিকে এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, কেন এই রিপোর্ট তলব, কি জানতে চাওয়া হয়েছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটনা ঘটেছে, সেই ঘটনাক্রম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। সেখানে বলা হয় যে সিসিটিভি বসাতে হবে রাজ্যকে এবং গোটা ক্যাম্পাসের নিরাপত্তার জন্য সিসিটিভি অত্যন্ত প্রয়োজনীয়। রাজ্যকে ইতিমধ্যেই এর জন্য প্রায় 68 লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। আদতে রাজ্য সরকার এই সিসিটিভি নিয়ে কি ভাবছে এবং সেই টাকা কতদিনের মধ্যে রিলিজ করা সম্ভব হবে, এই নিয়ে যাবতীয় ইন ডিটেল রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফে। একই সঙ্গে যিনি মামলাকারী তার আবেদন ছিল যে কলকাতা পুলিশের
আর্ম ফোর্স যারা তাদেরকেও যাতে নিরাপত্তায় রাখা হয়। যদিও সেই আবেদনের পরেও এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিআরপিএফ যাতে জওয়ান মোতাবেক থাকে তার আবেদন করা হয়। এই বিষয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে আনন্দপুরে যুগলের অন্তর্ধান রহস্য, খাল থেকে উদ্ধার হয়েছে শেষমেশ যুবকের দেহ এবং ওই যুবকের দেহই নিখোঁজ রোহিত আগরওয়ালের দেহ বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলছে, যুবকের পরিচয় জানা যাওয়া এবং এখনো পর্যন্ত তো তরুণীর খোঁজ মেলেনি, তাই তো সুশোভন? একেবারে দেখো, তরুণী রনিতা বৈদ্য, তার কোনো খোঁজ মেলেনি। তার খোঁজের জন্যই মূলত সন্ধান করা হচ্ছে। পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ডুবুরি নামানো হয়েছে অন্য প্রান্তে, ডুবুরি দিয়ে কিন্তু সন্ধান করা হচ্ছে। আর রোহিত আগরওয়াল, যার দেহ সকালবেলা আজকে উদ্ধার হয়েছিল, রোহিত আগরওয়ালের দেহ, তার কারণ তার বাড়ির লোকে সেটা শনাক্ত করেছে। এবং শুধু তাই নয়, তার হাতে একটি গাড়ির চাবি পাওয়া গেছিল। পুলিশ সূত্রে খবর সেটা হলো সেই স্কুটির চাবি। তার কারণ ঘটনাস্থল থেকে যখন পুলিশ স্কুটি উদ্ধার করে তখন স্কুটিতে চাবি ছিল না, সেই চাবির সন্ধান করছিল পুলিশ। আর দেহ যখন উদ্ধার হলো তখন দেখলো তার হাতে একটি চাবি ছিল। এবং ইতিমধ্যেই পুলিশ সূত্রে এটাও খবর যে দুজনের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি হয়েছিল এবং দুজনের মধ্যে কিন্তু বচসা হচ্ছিল। সেটা পুলিশের কাছে প্রাথমিকভাবে উঠে এসছে এবং সম্পর্কের অবনতির মধ্যে কিন্তু রীতিমতো গতকাল রাতে তাদের বচসা হয় এবং সেখান থেকেই কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা কোনো স্পষ্ট নয়। তার কারণ রোহিত আগরওয়ালের দেহে এখনো পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীরা মনে করছেন যে একদিকে যেমন ময়নাতদন্ত, অন্যদিকে পুলিশ কুকুর না দিয়ে যে এই যে রনিতা বৈদ্যর দেহ সেটাও কিন্তু যদি সার্চ করে বার করা যায় সেটা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ সুশোভন। অন্যদিকে বারাসত সাংগঠনিক জেলা নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক ছিল সেই বৈঠক শেষ হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। আলোচনায় প্রবীণদের বিশেষ গুরুত্বও দিয়েছেন অভিষেক। পুরনোদের সম্মান দিয়ে নতুনদের নিয়ে চলার বার্তা, এক প্রকার ব্যালেন্স করা, প্রবীণদের এবং নবীনদের সঙ্গে নিয়ে চলার বার্তা। শুধু তাই নয়, বারবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার দল, সে কারণে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা নিয়েও তিনি কড়া বার্তা দিয়েছেন। কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আলাদা করেও তিনি কথা বলেন। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অভিষেক। ব্লক সভাপতি বদল নিয়েও আলোচনা হয় বৈঠকে। ব্লক সভাপতি নিয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এ বার্তা স্পষ্টতই আজ অভিষেক জানিয়েছেন। আজকে বৈঠক সংক্রান্ত আর কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে আমি একটু ডিটেলে জানবো। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, আজকে বৈঠক থেকে মূলত কোন কোন বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন তার দলের উদ্দেশ্যে এবং দলকর্মীদের উদ্দেশ্যে? দেখো, একটা বার্তা খুব তাৎপর্যপূর্ণ, তা হলো দলে বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক ব্যক্তি দুই পদ আঁকড়ে রাখতে পারবেন না এবং একটা সময় তিনি যুব করবার ক্ষেত্রে 40 বছরের ঊর্ধ্বসীমা বয়সের বেঁধে দিয়েছিলেন। অনেক ক্ষেত্রেই সেটা মানা হচ্ছে না, এইটা জরুরিভাবে মানতে হবে। আজকের বৈঠকে প্রবীণদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়েছেন অনেক এবং আজকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু তার জেল যাত্রার পর এই প্রথম কোনো বড় সাংগঠনিক বৈঠকে মিলিত হলেন। সেখানে আলাদা করে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও কিন্তু কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বার্তা দিয়েছেন এবং দলের নেতারা যেটা জানিয়েছেন যে দলের সভাপতি বদলের ক্ষেত্রে দল যা সিদ্ধান্ত নেবে সেইটাই তারা মেনে নেবেন। সামগ্রিকভাবে বারাসত একটা গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা। নবীন প্রবীণের এই যে মেলবন্ধনের উপর বিশেষ গুরুত্ব, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সৌরভ। পাশাপাশি পূর্ব মেদিনীপুর মানে শুভেন্দুর জেলা যাকে বলা যায় রাজনৈতিকভাবে, সেই শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরেও অভিষেকের নজর। আজ তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কোন্দল মেটাতে কি দাওয়াই দেবেন অভিষেক, অবশ্যই সেদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে। গত লোকসভা নির্বাচনে জেলার 14টির মধ্যে 13টিতেই তৃণমূল হারে, ফলে এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে এই অঞ্চল এবং আজকে তাঁর তরফ থেকে কোন কোন বার্তা আসে সেদিকে অবশ্যই নজর থাকছে। অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলা নিয়ে অস্বস্তিতে তৃণমূল রাজ্য নেতৃত্ব। শুভেন্দুর জেলায় তৃণমূলের
গলার কাঁটা দলীয় কোন্দল, বারবার সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কোন্দল, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি তার দলের মধ্যে বারবার ঘটেছে। ফলে সেক্ষেত্রে একটা বিড়ম্বনার পরিস্থিতিতে রয়েছে, সেটাকে কিভাবে সামাল দেওয়া যায় এই মোক্ষম সময়, সেই দিকে অবশ্যই গুরুত্বপূর্ণ বেশ কিছু বার্তা হয়তো অভিষেকের তরফ থেকে আসবে। কখনো নন্দীগ্রামে নেতৃত্বের মধ্যে একটা ঠান্ডা লড়াই বারবার দেখা গিয়েছে, কখনো আবার সমবায় ব্যাংকের পরিচালন কমিটি নিয়েও বারবার অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। সাংগঠনিক এই টানাপোড়েনের মধ্যে জেলার চেয়ারম্যান বদলও হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। নানা দ্বন্দ্বে তৃণমূলের এই তমলুকের যে সংগঠন সেটা অনেকাংশেই দ্বন্দ্বে দীর্ণ আমরা বলতে পারি। এর মধ্যে তমলুক পুরসভার দুর্নীতি নিয়েও খোদ শাসক দলের কাউন্সিলর সরব হয়েছেন। ফলে বিধানসভা ভোটের আগে তমলুক জেলার কোন দল নিয়ে অনেকটাই রাজ্য নেতৃত্বের চিন্তা বেড়েছে। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কীভাবে সামাল দেওয়া যায় সেই পদ্ধতিগত অবলম্বনই হয়তো নেওয়া হবে। যেহেতু এই জেলাটা পূর্ব মেদিনীপুর, এখানে শুভেন্দুই হচ্ছে তৃণমূলের সব ছিল, সর্বময় কর্তা ছিলেন তিনি। স্বাভাবিকভাবে সবাই সব কিছুতেই তিনি ছিলেন। সেই কিছু কিছু তার এজেন্ট এর মধ্যে রয়ে গেছে, যারা রাজনৈতিকভাবে প্রকাশ্য তার সঙ্গে নেই কিন্তু রয়ে গেছে, এমন কিছু মানুষ আছে। ফলত সেই দ্বন্দ্বটা হওয়ার চেষ্টা করে আমরা তাদের নির্ণয় করার চেষ্টা করছি। শুভেন্দু মানে যাদের মাথায় হাত রেখেছিল তাদের কাছেই যে অর্থটা আছে, এটা শিল্প শহর নয় বলে না, কোনো এখানে 2-4টি কিছু নার্সিংহোম আছে আর কিছু সেখানে যারা দুর্নীতি করছে তাদের কথাই শোনা হয়, আর বাকি সময় শোনা হয় না। আমরা সবাই তৃণমূল করি, আমাদের সবার কথা শোনা উচিত। এরকম নেতৃত্ব পাচ্ছি না যে পুরো কথাটা শুনবে। যিনি নতুন সভাপতি হয়েছেন তিনি সবাইকে নিয়ে বসা, সবাইকে নিয়ে চলার কাজ করেন না। পার্থবাবু সত্যি কথা বলেছেন। এরকম অসংখ্যই কার্যকর্তারা ওনাদের আছেন যারা এরপরে ভবিষ্যতে মুখ খুলবেন। তো সাবধান, তৃণমূলের নেতাদের আগে থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। এবার ওনাদের কার্যকর্তা, ওনাদের কর্মীরাই এবার মুখ খুলবেন, তখন কিন্তু ওনারা সামলাতে পারবেন না। এই দলটা শেষের দিকেই যাচ্ছে। তমলুক সাংগঠনিক জেলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক, আমরা দলের কর্মী। তো আমাদের দলের নেত্রীর নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সুব্রত বক্সী মহাশয় যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা সবাই পালন করে আগামী দিনে কাজ করব। ফুল অ্যান্ড ফাইনালে দুপুরে সুপার প্রাইম টাইমে শুভজিৎ আমরা ফিরে এলাম। এসএফআই এর বিকাশ ভবন অভিযানের দিকে আরেকবার নজর রাখবো। আমরা কিছুক্ষণ আগেও এই ছবি আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে এসএফআই এর বিকাশ ভবন অভিযানের আগেই ধরপাকড় শুরু হয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে কথা বলে। রঞ্জিত, কি পরিস্থিতি এখন? দেখো, এই এসএফআই এর কর্মী সমর্থকদের প্রায় টেনে হিচড়ে পুলিশের গাড়িতে কিন্তু তোলা হচ্ছে এবং সেখানে এক প্রকার ব্যাপক ধস্তাধস্তি এই মুহূর্তে। একটু দেখাবার চেষ্টা করি, এই এসএফআই এর কর্মী সমর্থক, মহিলা কর্মী সমর্থকদের কিন্তু এই মুহূর্তে বিধান ভ্যানে তোলা হচ্ছে। আমরা শুনছিলাম রঞ্জিত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এই মুহূর্তের পরিস্থিতির কথা। আপনারা দেখতে পাচ্ছেন ছবি, টেনে হিঁচড়ে অনেক এসএফআই সমর্থককে বাসে তোলা হচ্ছে। তারা বাসের জানলা থেকে মুখ বাড়িয়ে সে কথা বলছেন টিভি ক্যামেরার সামনে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে, সল্টলেক করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে এসএফআই সমর্থকদের পুলিশের আটক করার ছবি এবং বাসে তোলার ছবি। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পরেও কলেজে ভর্তি বন্ধ নিয়ে এবং দ্রুত কলেজে ভর্তির দাবিতে এসএফআই এর এই বিকাশ ভবন অভিযান ছিল। মূলত আজকে বাম ছাত্র সংগঠনগুলির এই অভিযান ছিল বিকাশ ভবনে। সেই অভিযানকে ঘিরেই এই মুহূর্তে উত্তেজনা সল্টলেকে করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে। আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌস্তব, কি পরিস্থিতি এই মুহূর্তে?
কার্যত উত্তেজনা ভরপুর হয়ে উঠছে এই বিধাননগর চত্বর, এবং এই মুহূর্তে বিকাশ ভবনে কিন্তু এসএফআই যে অভিযান, সেই এসএফআই অভিযান ঘিরে কিন্তু কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ এবং এসএফআই যে ছাত্রনেতারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি দেখা গেল এই মুহূর্তে, এবং পুলিশ কিন্তু যারা যে এসএফআই যে ছাত্রীরা এসেছিলেন, যে ছাত্রনেতারা তাদের সঙ্গে ধরপাকড় এবং প্রিজন ভ্যানে করে কিন্তু পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে একের পর এক আন্দোলনকারীদের। কারণ দীর্ঘদিন কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে রয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের ফল কবে বেরোবে, এই সমস্ত কিছু প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাতে এসেছিল। আটক করা হয়েছে, তাদের কারোর সঙ্গে কথা বলা যায়? নেতারা রয়েছেন তারা এখানে দেখো এই মুহূর্তে কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে গেল বিধাননগর পুলিশ কমিশনারেট। ফলে এক একজনকে যখন ধরপাকড় করছে তৎক্ষণাৎ কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে ধরপাকড় করে আটক করে নিয়ে গেল পুলিশ। ফলে এই মুহূর্তে আমরা চেষ্টা করব যারা এসছে এখানে তাদের প্রত্যেককে কিন্তু এখান থেকে পুলিশ কিন্তু ধরপাকড় করে নিয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে কিন্তু পুলিশের সঙ্গে এখানে ধস্তাধস্তি চলে, কারণ আজকে কিন্তু এক সময় দেখলাম যে কিছুক্ষণ আগে যখন যে চাকরি প্রার্থীরা ছিল সেখানে যখন বিধাননগরের একদম করুণাময়ীর সামনে যখন আজকে তারা সেখানে জমায়েত করেছিল, এবং তারপরে তাদের সেই বিক্ষোভকারীদের যখন সরিয়ে দিতে চেষ্টা করে সেখানকার বিধাননগর পুলিশ কমিশনারেট, এবং তারপরে কিন্তু এসএফআই যে অভিযান ছিল বিকাশ ভবন অভিযান, সেই বিকাশ ভবন অভিযানে কিন্তু এসএফআই যে ছাত্রছাত্রীরা এসেছিলেন, যে নেতা নেত্রীরা এসেছিলেন তাদেরকে কার্যত ছত্রভঙ্গ করলো, এবং প্রত্যেক যে নেতা নেত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু ধরপাকড় করে এই মুহূর্তে কিন্তু তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে গেল। শুভজিৎ, ছবি আমরা দেখলাম অনির্বাণ, সেই ছবি আমরা দেখছি যে আটক করে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে কখনো বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কলেজে ভর্তি শুরুর দাবি তারা জানাচ্ছেন যে কবে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেই দাবি জানিয়ে আজকে এসএফআই এর যে অভিযান ছিল, যে আন্দোলন, সে আন্দোলন, এবং কিছুক্ষণ আগে আমরা টেট উত্তীর্ণদের এই মুহূর্তে মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনের সামনে থেকে। মধুকল্পিতা, জানতে চাইবো কি পরিস্থিতি এখন? দেখো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, এই যে মেট্রো স্টেশনের গেট রয়েছে, মেট্রো স্টেশন দিয়ে আন্দোলনকারীরা কিছুক্ষণ আগেই তারা কিন্তু আসার চেষ্টা করেছিল, এবং তখনই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। আমি দেখানোর চেষ্টা করছি অনির্বাণ, একদিকে মেট্রো স্টেশন রয়েছে, অপরদিকে পুলিশের যে বিশাল প্রিজন ভ্যান, আমার সহকর্মীকে বলবো সেই প্রিজন ভ্যানের ছবি দেখাতে, এবং পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আন্দোলনকারীরা তারা এখানে আসলেই যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হবে সে কারণেই কিন্তু এই মুহূর্তে পুলিশও এখানে মোতায়েন রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ পুরো করুণাময়ী চত্বরে যেদিকেই চোখ যাচ্ছে, যেদিকে নজর পড়ছে, সেই পুরো এলাকাটা কিন্তু এই মুহূর্তে পুলিশের ঘেরাটপে রয়েছে। পুরো এলাকাটা পুলিশ ঘিরে ফেলেছে যাতে কোনো রকম ভাবে আন্দোলনকারীরা না যেতে পারেন। অপরদিকে আন্দোলনকারীরা তারাই সেই 22 সাল থেকে আজকে 25 সাল বারো ওই দিকে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষাধিক শূন্য পদের দাবি করেন, আর এখন ভোট চলে গেলে আমাদের কাজ খোলা দেখান। দেখা যাচ্ছে আবারও মূলত যারা চাকরি প্রার্থী তারা এপিসি ভবনের সামনে এসে পৌঁছেছেন, এবং তাদেরকে পুলিশ বলছে চলে যাওয়ার জন্য, এবং তারা নিজেদের অবস্থানে অনড়। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ রীতিমতো তারা করেছে। এই মুহূর্তে করুণাময়ীর সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে এসএফআই এর বিকাশ ভবন অভিযান, অন্যদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আজকের বিক্ষোভ এবং প্রতিবাদ আন্দোলন, তাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত এই মুহূর্তে করুণাময়ী বিকাশ ভবন চত্বর। একদিকে এসএফআই এর কর্মী সমর্থকদের বাসে তোলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে পাকড়াও করছে, আটক করছে পুলিশ। অন্যদিকে দেখতে পাচ্ছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা এসেছিলেন আজকে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে, তাদেরকেও পুলিশ আটক করছে। মেট্রো স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কয়েকজনকে আটক করা হচ্ছে। কৌস্তব এবং মধুকল্পিতা আমাদের দুই প্রতিনিধি আপনাদেরকে দেখাচ্ছে দুটি ছবি, এবং আমার সঙ্গে সায়ন্তও রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। সায়ন্ত, তুমি যেখানে রয়েছো সেখানে কি ঘটছে এই মুহূর্তে? কিন্তু পুলিশ আপনাদের পুলিশের এরকম গুন্ডামি কতদিন চলবে? আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমরা শুধুমাত্র একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের 50,000 ভ্যাকান্সি, আমাদেরকে নোটিফিকেশন দিন। আমাদের অনেক হয়ে গেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর আমাদের কিচ্ছু করার নেই। আমরা কি করব? নড়বো না, কতবার আমাদেরকে অ্যারেস্ট করে করুক। দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু বেড তুলছে, এবং একের পর এক যারা
আন্দোলন করতে ছিল প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তাদেরকে, যারা মহিলার নিয়োগ প্রার্থী, যারা মহিলা চাকরি প্রার্থী তাদেরকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং তারা কিন্তু কিছুক্ষণ পরে তারা এসেছিল এপিসি ভবনে শান্তিপূর্ণভাবেই তারা নিজেদের আন্দোলন, নিজেদের দাবি জানাতে, আর তারপরই তাদেরকে তোলা হচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ দীপ। এই মুহূর্তে আমি অনির্বাণ এবং শুভজিৎ তোমাদের সঙ্গে রয়েছি, সায়ন্ত এবং মধুকল্পিতা ও কৌস্তব। কথা বলবো কৌস্তবের সঙ্গে। কৌস্তব, তোমার এখানে কি হচ্ছে এখন? একের পর এক যে এসএফআই যে সমস্ত নেতা নেত্রীরা এখানে এসেছিলেন, যে ছাত্রছাত্রীরা এখানে এসেছিলেন, যারা বিকাশ ভবন অভিযানে এসেছিলেন, ডেপুটেশন দিতে এসেছিলেন, তারা কিন্তু এমনটাই যাচ্ছেন। এবং যখনই এসেছিলেন তখনই কিন্তু পুলিশ কার্যত শুরু থেকেই একেবারে র্যাপিড অ্যাকশন মোডে দেখো, এবং একের পর এক যারা এসেছিলেন এখানে বিকাশ ভবন অভিযানে প্রত্যেককে কিন্তু অর্থাৎ একাধিক বাস বা একাধিক প্রিজন ভ্যান এখানে মজবুত করা হয়েছে আজকে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে। ফলে এক একজনকে কিন্তু ধরপাকড় করে শুরু থেকেই কিন্তু ধরপাকড় করে তাদেরকে নিয়ে যাচ্ছে এখানে যে বিধাননগর পুলিশ কমিশনারেট রয়েছে। তারা এসএফআই যে নেতা নেত্রীরা রয়েছেন তাদের একটাই দাবি যে কলেজে কলেজে যে ভর্তি প্রক্রিয়া এখনো স্থগিত হয়ে রয়েছে, ভর্তি প্রক্রিয়া কবে সম্পন্ন হবে, শুধু তাই নয় জয়েন্ট এন্ট্রান্সের ফল কবে আউট অফ বেরোবে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা প্রতিবাদ জানাতে আজকে বিকাশ ভবনে আসেন এবং ডেপুটেশন জমা দিতে আসেন। এবং তারপরে কিন্তু যে বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে প্রথম থেকেই তৎপরতা দেখা যায় এবং তারপরে কিন্তু একে একে যে এসএফআই যে ছাত্রছাত্রীরা আসেন এখানে। একেবারে আমাদের সঙ্গে থাকা কৌস্তব, এই মুহূর্তে আমাদের স্ক্রিনের বাদিকে যে ছবি দেখতে পাচ্ছি, মধুকল্পিতা রয়েছেন সম্ভবত আমাদের সঙ্গে। মধুকল্পিতা, কি হচ্ছে এখানে? সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে এখান থেকে। সায়ন্ত, আপনারা তো একের পর এক তুলে নিয়ে যাচ্ছে। দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে আন্দোলনকারীরা কি দাবি জানাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে এসেছিল, তাদের কথা আরেকবার শুনুন। চাকরির দাবিতে পথে নামছি, গোটা স্কুলগুলো সব উঠে যাচ্ছে, আর পুলিশের কাজ হচ্ছে দলদাসে পরিণত হয়েছে। পুলিশের গুন্ডামি। পুলিশ, তুমি শুনতেই পেলে যে তারা নিজেদের শান্তিপূর্ণভাবে তারা নিজেদের দাবির কথা জানাতে এসেছিল। তারা এই ঠিক এপিসি ভবনের ঠিক যেদিক থেকে আমরা দাঁড়িয়ে আছি সেখানে তারা দাঁড়িয়ে আন্দোলন করছিল এবং তারা অভিযোগ করছে যে পুলিশ অন্যায়ভাবে তাদেরকে তুলে নিয়ে গেল এবং একের পর এক আন্দোলনকারীরা তারা এসেছিল, তাদেরকে গাড়িতে তুলে পুলিশ নিয়ে গেল এবং আরও বেশ কিছু আন্দোলনকারী তারা রয়েছেন। তারা আর রাস্তার যেহেতু পুলিশ তারা করেছিল, তারা অন্যত্র ছিটকে গিয়েছে। তারা যেটা জানালেন যে যতবারই অ্যারেস্ট করুন না কেন তারা আসবেনি এবং নিজের দাবি জানাবেনি। একেবারে আমরা দেখতে পাচ্ছি একদিকে শুভজিৎ এসএফআই এর কর্মী সমর্থকদের পুলিশ একের পর এক পাকড়াও করছে, বাসে তুলছে, কখনো কখনো পুলিশের প্রিজন ভ্যানও তুলতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এসেছিলেন তাদেরকেও পুলিশের প্রিজন ভ্যানে কিন্তু তুলে নিয়ে যাওয়া হলো। শুভজিৎ, একদমই তাই। আর আজকে এসএফআই এর এই যে অভিযানের আগে অনির্বাণ শুরুতেই কিন্তু তারা অভিযান শুরুর আগেই ধরপাকড় দিয়েই আজকে তারা তাদের পুলিশের তরফ থেকে পাল্টা অভিযান আজকে তারা করেছেন। আর ইতিমধ্যে ধুন্ধুমার পরিস্থিতি, করুণাময়ী মোড় এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বললে বোধহয় কম বলা হবে। প্রাথমিকে 50,000 শূন্যপদ সেই পূরণের দাবিতে আজকে যারা 3 বছর আগে পরীক্ষা দিয়েছিলেন তারা উত্তীর্ণ হয়েছেন, তারা দিনের পর দিন ধরে অপেক্ষায় রয়েছেন কবে তাদের চাকরি হবে সেই দাবিতে। আজ তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে চাকরির দাবিতে। আজ তাদের পর্ষদ অভিযান যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড। তার কারণ তাদেরকে নাগারে ধরপাকড় করা হয়েছে, আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, বাসে তোলা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এসএফআই এর তরফ থেকে আজকে তাদের যে ন্যায্য দাবি সেই দাবিতে তারা আজকে সরব হয়েছিলেন। তারা ভর্তি প্রক্রিয়া শুরুর দাবিতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে কিন্তু ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে সেই দাবিতে তারা আজকে তাদের যে অভিযান ছিল বিকাশ ভবন অভিযান, সেই অভিযানেও কিন্তু ব্যাপক ধরপাকড়। ফলে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা 5টা ভিজুয়ালস আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। সেখানে এলাকা এক কিন্তু আলাদা আলাদা তাদের দাবিতে আজকে যে বিক্ষোভ, একদিকে টেট উত্তীর্ণরা, অন্যদিকে এসএফআই এর কর্মী সমর্থকরা, কিন্তু পুলিশ আজকে ব্যাপক ধরপাকড় করছে। এখনো পর্যন্ত সেই প্রসেসই চলছে, আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। 3 বছর ধরে টেট পাস করে বসে রয়েছি, অথচ আমাদের নিয়োগের নোটিফিকেশনের কোনো দেখা নেই। পুলিশরা দেখুন আমাদেরকে ক্রিমিনালের মতো অ্যারেস্ট করছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কবে ইন্টারভিউ নোটিফিকেশন হবে সেটা জানতে এসেছিলাম, তাতে পুলিশের এই রূপ। অথচ যাদের খাটের তলায় কোটি কোটি তার বেলায় পুলিশের কিছু নেই। পুলিশ এতটাই নির্লজ্জ হয়ে গেছে, সরকার এতটাই নির্লজ্জ হয়ে গেছে, কিছু বলার। আমরা একদিন এই সমাজটা গড়ব। আমাদের সঙ্গে পুলিশ ব্যবহার করছে কত বড় বড় লাঠি, এমনকি বন্দুক সব নিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে আমাদের উপর অত্যাচার করছে এই ভর বৃষ্টিতে। অথচ একটা জিনিস দেখুন, কোনোটা নিয়মে চলছে না। সুব্রত মণ্ডল এত বড় একটা নেতা, তিনি যখন ফোন করেছেন পুলিশে
শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, মুখ্যমন্ত্রী বাংলা শিক্ষা ব্যবস্থা শেষ করে ফেলেছে। আমাদের প্রতিভাটুকু দেখানো দেওয়া যাচ্ছে না। আমরা শিক্ষক হলে প্রশ্ন তুলবো, তাই কি আমাদেরকে এইভাবে চোরের মতো নিয়ে যাচ্ছে? স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু আজকে 3টে বছর সরকার আমাদের কোনো কিচ্ছু ব্যবস্থা করছে না। আমরা আর কতদিন এইভাবে বসে থাকবো? আমরা আর কোনো ডেপুটেশন দিতে চাই না, আমরা চাই আমাদের নিয়োগ হোক, অবিলম্বে নিয়োগ হোক। আমরা ইউনিফর্মের দাবিতে আসছি এখানে, আমরা এখানে ইউনিফর্মের দাবিতে আসছি। আপনারা দীর্ঘকাল ইউনিফর্মের জোর দেখাচ্ছেন। একদিকে কলকাতার রাজপথ বারবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে আজ, অথবা চাকরি প্রার্থীদের বিক্ষোভে। অন্যদিকে এক ছাত্রেরই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মালদাতে, ফের শুট আউট মালদা, এবার গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর ছাত্র। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে কথা বলে। সুব্রত, কি ঘটেছে, কারা ঘটিয়েছে? দেখো আব্দুল সাহেদ, সে হচ্ছে বাঙ্গিটোলা, মালদার মোথাবাড়ি এলাকার বিধানসভা কেন্দ্র বাঙ্গিটোলা হাই স্কুলের ক্লাস 12-এর ছাত্র, এবং সে গতকালকে বাড়ি হচ্ছে তার পঞ্চানন্দপুর এলাকা, এবং পঞ্চানন্দপুরে তার বাড়ি থেকে তখন সে গতকাল রাত 8টা সাড়ে 8টা নাগাদ বাড়ি থেকে বেরোয়, এবং ভরা বাজারের মধ্যে পঞ্চানন্দপুর যে বাজার আছে, মোড় রয়েছে, সেই বাজারের মধ্যেই তাকে একেবারে প্রকাশ্যে গুলি করা হয়, এবং তার গুলি বুকে লাগে, এবং তখন সঙ্গে সঙ্গে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, তার নাম হচ্ছে রাজ শেখ, এবং এই রাজ শেখ কিন্তু একেবারে তৃণমূলের সক্রিয় কর্মী। গত 21শে জুলাইয়েও কিন্তু এই রাজ শেখ সেখানে গেছিল। শুধু তাই নয়, রাজ শেখ সেখানকার ব্লক সভাপতি ফিরোজ খান, তার একেবারে ঘনিষ্ঠ সহচর, বিভিন্ন কী বলে যুব তৃণমূলের যে সভাপতি রয়েছে তারও কিন্তু সে ঘনিষ্ঠ, এবং বিভিন্ন তৃণমূলের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠান সর্বক্ষেত্রে কিন্তু তাকে দেখা যায়, ভোটের ক্ষেত্রেও কিন্তু তাকে দেখা যায়। ফলে এই রাজ শেখ কিন্তু এখনও পর্যন্ত পলাতক। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ। শুধু তাই নয়, আমার ভাই ঘরে ঘুমিয়েছিল, এরই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল। তারই 15-20 মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক দিবে এবারকার পরীক্ষা, কালকে স্কুল থেকে এসছে ছেলে, আর বাড়ি থেকে ঘুমিয়ে থাকার পরে ওকে নাকি কে ডেকেছে, এরকম অবস্থাতেই ও গেছে। আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে, আমি মরে গেলাম, বাস এটুকু শব্দ আমি শুনেছি। বাবির কাছে যে বলছে কি যে ভাবি আমার জান চলে আলো, আর বাঁচবো না, মরে যাবো, এই 3টা কথা বলে কয়েছে যে কে তোমাকে মারলে, কি হলো, কিসের কি হলো তোমার? নেই তো আমার কি হলো, আমাকে গুলি মেরে দিয়েছে। কে গুলি মেরেছে? তো ছেলে খালি একটাই কথা পেয়েছে যে আমাকে রাজ গুলি মেরেছে। এ রাজ্যে শুধু দুষ্কৃতীদের হাতেই পিস্তল নয়, এবার ছাত্রের হাতেও পিস্তল। শিক্ষককে পিস্তল দেখিয়ে হুমকি দিচ্ছে ছাত্র, অভিযোগ এমনটাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। শিক্ষককে শাসাতে পিস্তল হাতে স্কুলে ঢোকে ছাত্র। এলাকার দাপুটে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে শিক্ষককে শাসানোর অভিযোগ, অর্থাৎ যে ছাত্র পিস্তল হাতে স্কুলে গিয়ে শিক্ষককে শাসায় সেই ছাত্রের পরিচয় তার বাবা তৃণমূল কংগ্রেস নেতা। বাবার নাম করে পিস্তল হাতে ছাত্র হুমকি দেয়, তাকে আটক করা হয়েছে। পলাতক ওই ছাত্রের বাবা দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনা চক্রে আমি দেখলাম যে ওই ছেলেটি মনে হয় আমার নামে এইচএমের কাছে অবজেকশন জানাতে এসেছিল। এইচএম কি বলছেন সেসব আমার জানা নেই। তারপর ও আমাকে দেখে আরো উত্তপ্ত হয়েছে, আমি গার্ডিয়ানকে ডাকতে এসেছি। আমি তুই যা, গার্ডিয়ানকে ডাক। ছেলেটি এই জানলার কাছে চলে এসেছে একদম। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, বলছি স্যার ওর হাতে বন্দুক। তখন ওরই ক্লাসে 3-4 জন ছেলে ওকে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্র আছে। তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্দুক, এবং ওখানে সিভিক ভলান্টিয়াররা ছিল, ওকে নিয়ে গিয়ে ধরেছে। শিক্ষামশাইয়ের সঙ্গে শত্রুতা কিসের হতে পারে? শিক্ষামশাইয়ের সব কোনো শত্রুতা ইয়েতে, আর শিক্ষামশাই যদিও কোনো শাসন করে থাকেন, তো শিক্ষামশাই তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ এতে, তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদেরকে। এদিকে জ্বরের ক্ষেত্রে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গে কথা বলছি, নতুন করে আরো 9 জনের দেহে ইঁদুর জ্বরের সংক্রমণ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি নীলেশ্বর সান্যালের সঙ্গে কথা বলে। নীলেশ্বর, দেখো অনির্বাণ, ইঁদুর জ্বরের যে প্রকোপ রাজগঞ্জে দেখা গেছে সেইটা কিন্তু এখনো থামেনি। এবার নতুন করে আরো 9 জন আক্রান্ত হয়েছে
শুধু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের তথ্য আমি বলছি, সংখ্যাটা এখন ইঁদুর জ্বরে আক্রান্ত 153 জন। আর এই জায়গা থেকেই কিন্তু বড়সড় যেটা প্রশ্ন উঠে যাচ্ছে, যে এতদিন ধরে যেটা বলা হচ্ছিল যে এই ইঁদুর জ্বরের আতুর ঘর যেটা ওই হ্যাচারি হতে পারে, সেইখানকার রিপোর্ট কিন্তু যেগুলো বেলেঘাটাতে পাঠানো হয়েছিল তা নেগেটিভ এসছে। তাহলে এখন আতুর ঘরটা কোথায়, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখা যাচ্ছে যে রাজগঞ্জে সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই ব্লকের 8টা গ্রামে কিন্তু 1000 জনের উপরে জন্ডিস আক্রান্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যে সমস্ত সুনির্দিষ্ট পদক্ষেপগুলো করা উচিত তা কিন্তু এখনো হচ্ছে না বলে অভিযোগ। কিন্তু স্বাস্থ্যকর্তাদের দাবি, তারা বিভিন্ন যেমন পিএইচই ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট যেখানে আছে, যেখান থেকে পানীয় জল সরবরাহ করা হয়, তাদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোভাবে পানীয় জল থেকে সংক্রমণ ছড়াচ্ছে কিনা সেটা এখন একটা রীতিমতো আতঙ্ক বা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে স্বাস্থ্যকর্তা এবং স্থানীয় মানুষদের জন্য। ধন্যবাদ নীলেশ্বর। জ্বর ছিল, কদিন আগে জ্বর ছিল, খাওয়া দাওয়া ছিল না, তার উপরে ঝাড়া পোকা করলাম, ঝাড়া পোকা করলে তার উপরে কমায় নাই, তখন রিপোর্ট করছিলাম, রিপোর্ট ধরা পড়লো যে যা রিপোর্ট খারাপ আসছে। কে ভর্তি আপনার? 2 মেয়ে ভাস্তা, ছেলের সমস্যা রিপোর্ট করে বাড়ি গেছে। এখনো আমার ওর একটু ভয় আছে, ভয় মানে ভালো ভয় আছে। কিরকম রক্ত কি সমস্যা আছে? কি রিপোর্ট? জন্ডিস হচ্ছে। আমার মেয়ে ভর্তি আছে। কি হচ্ছে মেয়ের? মেয়ের তো রিপোর্ট করার পরে জন্ডিস, বমি, জ্বর। গ্রামের থেকেই ছড়াচ্ছে, ফার্মের থেকে সবাই বলতেছে ওটার মাটি দূষিত হয়ে গেছে, জল দূষিত হয়ে গেছে, ওটা বাচ্চারা খাচ্ছে, ওটার জন্য এরকম হচ্ছে। এখন 65-60 এরকম হবে। 60-65 জন, এরা সবাই ভর্তি। উত্তরবঙ্গ জুড়েই কি এই ইঁদুর জ্বর ছড়াচ্ছে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু জ্বরে আক্রান্তের ভিড় ক্রমশই বাড়ছে। নতুন করে 15 জনের এই পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত। ফলে উদ্বেগ কিভাবে বাড়ছে আপনারা বুঝতেই পারছেন। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে উদ্বেগ বাড়ছে, কথা বলার অপেক্ষা রাখে না। কি কি বন্দোবস্ত গৃহীত হয়েছে, কি কি প্রিভেন্টিভ মেজার্স এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? দেখো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ক্ষেত্রে 4 জন ভর্তি রয়েছেন, তাদের মধ্যে 2 জন রাজগঞ্জের বাসিন্দা, বাকি 2 জন কারা? একজন মিরিকের বাসিন্দা, অন্যজন মাটিগাড়ার বাসিন্দা। অর্থাৎ শুধু রাজগঞ্জে এই সংক্রমণ বা এই ধরনের ইঁদুরবাহিত যে জ্বর তা কিন্তু আর সীমিত নয়। এবার মাটিগাড়া এবং মিরিক থেকেও 1 জন করে পেশেন্ট এলেন যারা চিকিৎসার জন্য ভর্তি এলেন এবং যাদের নমুনা পজিটিভ এলো। এর পাশাপাশি প্রতিদিন বহু নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবে আসছে। গতকালকের যে হিসেব তাতে যে 15 জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে, সেই 15 জনের মধ্যে 10 জন তো জলপাইগুড়ির, কিন্তু বাকি যে 5 জন তাদের মধ্যে কিন্তু ফাঁসি দেওয়ার 1 জন আছেন, এনজিপি এলাকার 1 জন আছেন, মাটিগাড়ার কয়েকজন আছেন। ফলে সব মিলিয়ে যেটা স্বাস্থ্য দপ্তরের কর্তারা বলতে চাইছেন, এই যে সংক্রমণ আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে প্রাণী দেহ থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ছে। এই রোগ তো আগেও ছিল প্রাণীর দেহে, কিন্তু সেই সংক্রমণটা এবার প্রাণী দেহ থেকে কোথায় গিয়ে মানুষের দেহে ছড়াচ্ছে এবং আগামী দিনে একে কন্ট্রোল করা কিভাবে সম্ভব, সেই জায়গাটাই কিন্তু খুঁজছে স্বাস্থ্য দপ্তর। চেষ্টা করা হচ্ছে যারা আসছেন চিকিৎসার জন্য, যাদের দেহে এই পজিটিভ পাওয়া যাচ্ছে, তারা কোন এলাকার বাসিন্দা সেই এলাকায় খোঁজ খবর করা এবং সেই মতো সার্ভে করে সেটা তারা এখনো পর্যন্ত যা পরিস্থিতি তারা আটকানোর চেষ্টা করছেন। ধন্যবাদ। কিছু চিকিৎসকের বক্তব্য আমাদের কাছে এসেছে, এমপিসিআরকে বলবো শোনাতে। লেপ্টোস্পাইরা বিভিন্ন জেলায় কলকাতাতে হয়, কিন্তু এটা বিক্ষিপ্তভাবে, কিন্তু এই প্রথম একটা নির্দিষ্ট জায়গায় বেশি মাত্রায় হচ্ছে, যাকে আমরা বাংলা এপিডেমিক মহামারী বলি। লেপ্টোস্পাইরা একটা নেগলেক্টেড ডিজিজ, যেখানে আমরা দেখাচ্ছি জন্ডিস হচ্ছে কিন্তু টেস্ট করে অন্যান্য ভাইরাসগুলো নেগেটিভ আসছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লেপ্টোস্পাইরা টেস্ট করা বাঞ্ছনীয়। অন্যদিকে দুর্গাপুজোর আগে কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, আর এই নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। গত 2 সপ্তাহের মধ্যে পরপর ডেঙ্গিতে 2 জনের মৃত্যু, চিন্তা বেড়েছে। কলকাতার 7টি ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি নিয়ে, আর এই অবস্থায় ডেঙ্গির ভয়াবহতা এবং স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ। বৈঠক থেকে স্বাস্থ্য বিভাগের কর্তা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে শহরের প্রতিটি পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করার জন্য। 11টা ওয়ার্ডে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য চিহ্নিত করা হয়েছে, সেখানে স্পেশাল ড্রাইভ করা হচ্ছে। এখনো পর্যন্ত 2টো কেস আমাদের সামনে এসছে, যাতে একটাতে কজ অফ ডেথের মধ্যে, অনেকগুলো কজের মধ্যে একটাতে ডেঙ্গু মেনশন করা আছে,
আর আরেকটাতে ডেঙ্গু মেনশন করা আছে। এই দুটোই আমরা রাজ্য সরকারের ডেট অডিটে যায় স্বাস্থ্য দপ্তরে, তারা ঘোষণা করবে। এখনো পর্যন্ত এই দুটো কেস ছাড়া কোনো কেস নেই। সমস্ত পুজো কমিটির সাথে আমরা অ্যাডভাইজারি জারি করছি, পুজো কমিটির কাছে আমরা চিঠি পাঠাচ্ছি। সমস্ত ফোরাম ফর দুর্গোৎসবের মাধ্যমে আমরা প্রত্যেকটি পুজো কমিটির কাছে চিঠি পাঠাচ্ছি যে আপনারা মাসের মণ্ডপ যেগুলো হয়েছে সেগুলোর উপরে যে আপনারা প্রোটেকশন নিয়েছেন, আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, ছবি তুলে পাঠান, যাতে আমরা জানতে পারি যে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে যেখানে আসবে না সেখানে আমাদের ডাইরেক্ট গিয়ে দেখতে হবে যে প্যান্ডেলের বাঁশের মাথাগুলো তারা কভার করছে কিনা। কিন্তু চিন্তাটা অনেকটাই বেশি মুর্শিদাবাদে, তার কারণ ডেঙ্গি আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষে মুর্শিদাবাদ। জানুয়ারি থেকে এখনো পর্যন্ত প্রায় 750 জন ডেঙ্গি আক্রান্ত, পাশাপাশি দোসর ম্যালেরিয়া। ফলে বুঝতেই পারছেন সেখানে দুশ্চিন্তা কতটা। আমার সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, একদিকে ডেঙ্গি 750-র ওপর আক্রান্ত জানতে পারা যাচ্ছে, পাশাপাশি ম্যালেরিয়াও রয়েছে এখনো পর্যন্ত, যেটাকে আমরা বলি প্রিভেন্টিভ মেজার। কি কি গৃহীত হয়েছে, কি কি নজরে আসছে? দেখো, যে বিষয়গুলো নজরে আসে সব থেকে চিন্তা বাড়িয়েছে কিন্তু ডেঙ্গি, কারণ জুলাই মাস পর্যন্ত যে সংখ্যাটা ছিল সেটা 500-র কাছাকাছি। হঠাৎ করে আগস্ট মাসের আজ তৃতীয় সপ্তাহ চলছে, সেখানে কিন্তু সেই সংখ্যাটা 750 দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন গড়ে 10 জনেরও বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানে মনে করা হচ্ছে যে এই বছর বৃষ্টির কারণে যে জলাশয় বা বিভিন্ন জায়গা রয়েছে জলে টয়টম্বুর, সেই কারণে কিন্তু মশাবাহিত রোগ, অর্থাৎ মশার সংখ্যাও যেমন বৃদ্ধি পাচ্ছে সেরকম মশাবাহিত রোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যেমন ডেঙ্গি সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে। একদমই, এই যতই পাল্লা দিয়ে সংখ্যা বাড়ছে দুশ্চিন্তাও বাড়ছে। ফলে উত্তরে ইঁদুর জ্বর, দক্ষিণে ডেঙ্গি ম্যালেরিয়ার দাপট। কিভাবে স্বাস্থ্য ভবন কি কি পদক্ষেপ করছে আমি এই ডিটেলিংটা একবার নিয়ে নেব আমার সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, দেখো, স্বাস্থ্য ভবনের তরফে যে পদক্ষেপগুলো করা হচ্ছে তার মধ্যে একেবারে শীর্ষে রয়েছে টেস্টিং। অর্থাৎ স্বাস্থ্য ভবন মনে করছে যে যদি সময়ে ডেঙ্গি ধরা পড়ে তাহলেই এই রোগের চিকিৎসা সম্ভব, সেই বিষয়টির উপরে জোর দেওয়া হচ্ছে। সেই জন্য আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোতেও টেস্টিংয়ের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ব্লক স্তরে মৃদু উপসর্গযুক্ত ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যাতে যেগুলো ক্রিটিক্যাল ডেঙ্গি পেশেন্ট তাদের চিকিৎসা ভালোভাবে করা যায়, তাদেরকে সময়ে বেড দেওয়া যায়, তাদেরকে আরও বেশি করে মেডিকেল যে রিসোর্স রয়েছে, হেলথের যে রিসোর্স রয়েছে সেগুলো প্রোভাইড করা যায়। এবং একই সঙ্গে পুরো নগরোন্নয়ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে লার্ভা নিধনের কাজ, হটস্পটগুলোকে চিহ্নিত করা, সেই প্রক্রিয়া রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে, স্বাস্থ্য ভবনের তরফে জারি রয়েছে। শুভরি, ধন্যবাদ সৌরভ। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।